আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমরা জানো আমার চ্যানেলে আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের পদার্থের গঠন এই অধ্যায়ের 6 নম্বর পর্ব। বন্ধুরা, এই পর্বটির মাধ্যমে এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আজকের ভিডিওটি একটু লং হতে পারে, তাই অবশ্যই তোমাদেরকে আমি বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ। এই যে শেষের এই টপিকটা প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ঝামেলা মনে হচ্ছে। ইনশাআল্লাহ আজকের পর এই ভিডিওটি দেখার পর এই টপিকের উপরে তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না। শুধু বিশ্বাস রেখে একবার ক্লাসটা কন্টিনিউ করেই দেখো। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। তো তোমাদের জন্য এই টপিকটা একটু কঠিন হলেও আমি তোমাদেরকে একদম সহজভাবে ভেঙে ভেঙে একদম বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। তাই অবশ্যই ক্লাসটি না টেনে সম্পূর্ণ দেখবে। তো দেখো, পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর আমরা আগে তোমাদের বই থেকে একটু টপিকগুলো পড়ি, আমরা তোমাদের বই থেকেই বুঝিয়ে দেব হুবহু। দেখো, ধরা যাক তোমাকে একটি পরমাণুর ভর বের করতে বলা হয়েছে। আমরা জানি একটি পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলতে ওই পরমাণুতে অবস্থিত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টিকে বোঝায়। এই অধ্যায়ের শুরুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর দেওয়া আছে, এটা তোমরা শুরুতেই পেয়ে গেছো। কাজেই আমরা নিশ্চয়ই এখন যে কোনো পরমাণুর ভর বের করতে পারবো, অর্থাৎ আমরা এখন যে কোনো পরমাণুর ভর বের করতে পারবো। তো এখানে প্রথমত যে কথাটা বলছে যে একটা পরমাণুর পারমাণবিক ভর বের করতে গেলে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরকে যোগ করতে হবে বা সমষ্টি করতে হবে। তো বন্ধুরা, আমরা আসলে দুইটা উপায়ে করতে পারি। আমরা জানি, যদি তোমরা ক্লাস 8-এ পড়ে আসছো এটা, যে আমরা জানি ভর সংখ্যা সমান সমান, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যা ইকুয়াল আমরা জানি যে প্রোটন সংখ্যা এবং কি নিউট্রন সংখ্যার যোগফল। ক্লাস 8-এ তোমরা এটা পড়ে আসছো যে ভর সংখ্যা এ কে ভর সংখ্যা দ্বারা প্রকাশ করা, মানে ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এই দুটার যোগফলটা হচ্ছে ভর সংখ্যা। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে বলতেছে আমরা কিন্তু এই নিয়মেও ভর সংখ্যা বের করব, কিন্তু তোমাদের বলা হচ্ছে যে এখন সেটি হচ্ছে যে ভর সংখ্যা ব্যাপারটা, ভর সংখ্যাটাকে আমরা কি বলতেছি এ, ভর সংখ্যা ব্যাপারটা প্রোটন সংখ্যা প্লাস ইলেকট্রন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এই তিনটার যোগফলটা হচ্ছে কি বন্ধুরা, ভর সংখ্যা। তো বন্ধুরা, আমরা আসলে বলতে পারি এটাও রাইট, এটাও রাইট, আমরা কিন্তু ভুল বলবো না। কেন এটাকে আমরা রাইট বলবো? মনে রাখবা, এটা আমরা তখনই পেয়েছি যখন ইলেকট্রনের ভরকে অ্যাভয়েড করা হয়েছে। তো ইলেকট্রনের ভরকে কেন আমরা অ্যাভয়েড করব, একটা প্রশ্ন কিন্তু তোমাদের মনে জাগতে পারে যে আমরা ইলেকট্রনের ভরকে কেন অ্যাভয়েড করলাম। তো ইলেকট্রনের ভরকে অ্যাভয়েড করার একটা কারণ হলো ইলেকট্রনের ভরটি কিন্তু অতি নগণ্য। আমরা জানি ইলেকট্রনের ভরটা কত, আমরা জানি যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.1, আমরা জানি যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31। দেখো ইনভার্সের মান, অর্থাৎ এখানে 9-এর আগেও 30টা শূন্যর পরে একটা দশমিক, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে 0 এরপরে 30টা শূন্য, তারপরে 9 1। তাহলে এখন একটা চিন্তা করো যে এই যে ভর সংখ্যাটা বা এই সংখ্যাটা কতটা ছোট, কতটা নগণ্য। তো এই যে ইলেকট্রনের ভরটা এত ক্ষুদ্র বলে ইলেকট্রনের ভরকে আমরা অ্যাভয়েড করেও পারমাণবিক ভর সংখ্যা নির্ণয় করতে পারি এবং আসন্ন মান বা কাছাকাছি মান বের হয়। এই জন্য আমরা পূর্বে বা তোমাদের ক্লাস 8-এর বইয়ে দেয়া ছিল যে এ ইকুয়াল পি প্লাস এন, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমত জানলাম কি যে ভর সংখ্যাটা হচ্ছে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা, এই তিনটার যোগফল। আচ্ছা, এর পরবর্তীতে দেখো তোমাদের বলা হচ্ছে, দেখো কিন্তু দেখতেই পাচ্ছ এই ভরগুলো খুবই ছোট, যেটা আমি বলে দিলাম। কার্যক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা সবসময় একটি মানানসই একক ঠিক করে নেই। নক্ষত্রের ভর সাধারণত আমরা সূর্যের ভরের সাপেক্ষে মেপে থাকি। ট্রেনের ইঞ্জিনের ভর মাপতে হলে আমরা টন ব্যবহার করি। হাতির ওজন
কিলোগ্রামে প্রকাশ করা হয়, আমাদের ওজন মাপি কিলোগ্রামে, কোমল পানীয়তে কতটুকু চিনি থাকে সেটা বলা হয় গ্রামে, ঔষধে কতটুকু রাসায়নিক দ্রব্যের পরিমাণ সেটাকে বলা হয় কি মিলিগ্রামে। তো বন্ধুরা এখানে কিছু বলা হয়েছে যে আমরা পরিমাপের ক্ষেত্রে কিছু একক ব্যবহার করি। যেমন এখানে কিছু উদাহরণ বলছে যে দেখো যে সূর্যের ভরের সাপেক্ষে পরিমাপ করা হয় কিসের নক্ষত্রের ভরকে, এরপর ট্রেনের ইঞ্জিনের ভরটাকে আমরা মাপতে পারি কি টন এককে, এরপরে হাতির ওজন আমরা পরিমাপ করতে পারি কি কিলোগ্রাম এককে, এরপরে আমাদের শরীর বা আমাদের ওজন মাপতে পারি আমরা কি কিলোগ্রাম এককে, এরপর কোমল পানীয়তে অর্থাৎ আমরা বলতে পারি যে 7 আপ বা তোমার পেপসি বা কোকাকোলা এগুলোতে আসলে কতটুকু চিনি বিদ্যমান সেটা পরিমাপ করতে পারি আমরা কি গ্রাম এককে। এরপর ঔষধ বিভিন্ন ট্যাবলেটে দেখবা লেখা থাকে 500 mg, তো 500 mg বলতে আসলে কি বোঝায় 500 মিলিগ্রাম, অর্থাৎ ওই ট্যাবলেটটি 500 মিলিগ্রাম পরিমাণ। তো এখানে বলা হয়েছে যে ঔষধের পরিমাণটা পরিমাপ করা হয় কি মিলিগ্রাম এককে। স্বাভাবিকভাবেই বিজ্ঞানীরা অণুপরমাণুর ভর প্রকাশ করার জন্য একটি মানানসই একক বের করে নিয়েছেন, সেটিকে AMU এর ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবা, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট AMU। এই যে AMU এটাকে কিন্তু আমরা সংক্ষেপে শুধুমাত্র ইউ বলতে পারি, এটা কিন্তু তোমাদের বই দেওয়াই আছে দেখো AMU এটাকে আমরা সংক্ষেপে শুধুমাত্র ইউ বলা হয় বা ইউ বলতে পারি। একটি কার্বন 12, একটি কার্বন 12, কার্বনের একটা আইসোটোপ হচ্ছে 12। তো আইসোটোপ ব্যাপারটা কি এটা নিয়ে আমি একটু পরেই একদম বিস্তারিত আলোচনা করছি। আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে ইউ বা পারমাণবিক ভর এককে হিসেবে ধরা হয় এর পরিমাণ। আচ্ছা এই পরিমাণটা কোথা থেকে আসলো কিভাবে আসলো তার আগে আমি তোমাদের এই যে আইসোটোপ কথাটা একটু বোঝানোর চেষ্টা করি। তো বন্ধুরা আইসোটোপ আসলে কি মনে রাখবা যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান এবং প্রোটন সংখ্যা একই বা সমান কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা পরস্পর আলাদা তাদেরকে বলা হয় আইসোটোপ। তোমরা একটু সংজ্ঞাটা লিখে নিবা, আমি লিখছি না। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই বা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা পরস্পর আলাদা তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তো আইসোটোপ ব্যাপারটা কি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি। দেখো আমরা প্রথমত আইসোটোপ কথাটাকে আগে লিখি। আচ্ছা আইসোটোপ বানান করতে গিয়ে দেখো তো আমরা সর্বশেষ বর্ণটা কি পাচ্ছি প। সহজভাবে মনে রাখবা প অর্থই হচ্ছে প্রোটন সংখ্যা সমান, এটা একটা সহজ টেকনিক। তাহলে প্রোটন সংখ্যা হবে কি বন্ধুরা সমান, তাহলে বাকি দুইটা আলাদা। আমরা জানি ভর সংখ্যা সমান সমান আমরা কি পাই যে ভর সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। এখান থেকে প্রোটন সংখ্যাটা যদি একই বা সমান হয় তাহলে বাকি দুইটা আর কি থাকে ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তো ভর সংখ্যা আলাদা হবে, নিউট্রন সংখ্যা আলাদা হবে, এই দুইটাকে আমরা পরস্পরের কি বলবো বন্ধুরা আইসোটোপ বলবো। উদাহরণ দেখো, উদাহরণ দিলে তোমরা একটু ভালো বুঝে যাবে। ধরো উদাহরণ হিসেবে আমি নিলাম হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা হলো 1, পারমাণবিক সংখ্যা হলো 1, আমি লিখে নিলাম নিচে। কিন্তু হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা কখনো 1ও হতে পারে, কখনো 2ও হতে পারে, কখনো 3ও হতে পারে। মনে রাখবা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর অ্যাকচুয়ালি 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটাই হতে পারে, অর্থাৎ 1 কখনো 2 কখনো 3 কখনো 4 5 6 7 পর্যন্ত হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হতে পারে। এই 7টার মধ্যে বেশি ব্যবহার করা হয় 1 2 3। তো হাইড্রোজেনের ভর সংখ্যা 1, হাইড্রোজেনের ভর সংখ্যা 2, হাইড্রোজেনের ভর সংখ্যা 3। হাইড্রোজেন ভর সংখ্যা 1 এটার আসলে আরেকটা নাম আছে, এটাকে আমরা বলতে পারি প্রোটিয়াম, এটাকে আমরা বলবো কি প্রোটিয়াম। এগুলো একটু তোমরা লিখে নিবা। হাইড্রোজেন 1 কে বলা হয় প্রোটিয়াম, হাইড্রোজেন 2 কে বলা হয় ডিউটেরিয়াম, হাইড্রোজেন 3 কে বলা হয় টিট্রিয়াম। তাহলে 1 কে বলবো প্রোটিয়াম, 2 কে বলবো ডিউটেরিয়াম, 3 কে বলবো টিট্রিয়াম। দেখো বন্ধুরা এই তিনটা মৌলকে পরস্পরের আইসোটোপ বলবো আমরা। কেন এবং কিভাবে আমি বলেই দিলাম যে আইসোটোপের সংজ্ঞা মানেই প মানেই হচ্ছে কি প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা কি হবে সমান হবে। তো প্রোটন সংখ্যা যদি সমান হয় বাকি দুইটা হবে আলাদা। দেখো তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা 1, তিনটারই ক্ষেত্রে কি প্রোটন সংখ্যা একই না, তার মানে প্রোটন সংখ্যার মানটা কি সমান 1 1 1, তিনটা সমান।
কিন্তু দেখো তো ভর সংখ্যা দেখো তো কখনো 1 হচ্ছে, কখনো 2 হচ্ছে, কখনো 3 হচ্ছে। এই 3টা কি এক সংখ্যা? তোমরা বলবে যে না, যেহেতু 3টে এক সংখ্যা নয়, তার মানে বোঝা যাচ্ছে যে ভর সংখ্যাটা কি আলাদা। আবার নিউট্রন সংখ্যা যদি আমরা বের করি, আমরা নিউট্রন সংখ্যা সমান সমান কি লিখতে পারি? দেখো তো নিউট্রন সংখ্যা আমরা লিখতে পারি যে এই মাইনাস কি পি, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা কি পেয়ে যাবো? নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, তাহলে 1 মাইনাস 1 করলে কত হবে? 0। 2 মাইনাস 1 করলে কত হবে? 1। 3 মাইনাস 1 করলে কত হবে? 2। দেখো তো নিউট্রন সংখ্যা কখনো পাচ্ছি 0, কখনো পাচ্ছি 1, কখনো পাচ্ছি 2। নিউট্রন সংখ্যাও কিন্তু এক নয়, নিউট্রন সংখ্যাও আলাদা। শুধুমাত্র এক কোনটা? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা সমান এবং বাকি দুইটা আলাদা। এই পরমাণুগুলোকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ। অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা, তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ। আমরা আরো যদি উদাহরণ দেই, দেখো আমি লিখতেছি উদাহরণগুলো। আমরা বলতে পারি কার্বনের আইসোটোপ রয়েছে 3টা। সেটা হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। আগে লিখি, কার্বনের ভর সংখ্যা কখনো 12 হতে পারে, কখনো 13 হতে পারে, কখনো 14 হতে পারে। দেখো তো এই 3টা পরস্পরের আইসোটোপ। কেন বলতে পারি, কিভাবে বলতে পারি? এই যে প্রোটন সংখ্যার নিচে সমান কিন্তু ভর সংখ্যা 12, 13, 14 এক নয়। আবার যদি নিউট্রন সংখ্যা বের করি তাহলে কি 12 মাইনাস 6 অর্থাৎ 6, 13 মাইনাস 6 অর্থাৎ 7, 14 মাইনাস 6 অর্থাৎ 8। তার মানে নিউট্রন সংখ্যা আলাদা, ভর সংখ্যা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা সেম, একই। এই পরমাণু 3টাকে বা মৌল 3টাকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এরকম আইসোটোপের আরো কিছু উদাহরণ আছে। তো আইসোটোপ আসলে অনেক পরমাণুর হতে পারে, তবে তোমাদের জন্য 9, 10 এর জন্য যতটুকু বেসিক না জানলেই নয়, অর্থাৎ তোমাদের জন্য যেগুলো জানলেই যথেষ্ট হয়ে যাবে, আমি কেবল সেগুলোই দিচ্ছি। তোমাদের জন্য আরেকটা লাগবে, সেটি হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক সংখ্যা 8। ভর সংখ্যা কখনো 16 হতে পারে, কখনো 17 হতে পারে, কখনো 18 হতে পারে। এই 3টা পরস্পরের আইসোটোপ। এরপরে দেখো আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। এটা একটা উদাহরণ, এরপরে আমরা এটা একটা উদাহরণ। আচ্ছা ধরে নিলাম এটাকে 3 নাম্বার দিলাম। এরপরে দেখো আমরা 4 নম্বরে আরেকটা উদাহরণ নিচ্ছি। 4 নম্বরে আমরা একটা উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে কি ক্লোরিন। এই যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17, কিন্তু ভর সংখ্যা কখনো 35 হতে পারে, কখনো 37 হতে পারে, কখনো 35 হতে পারে, কখনো 37 হতে পারে। এই দুইটা কি ক্লোরিনের আইসোটোপ। আবার দেখো আমরা আরো একটা দিতে পারি আইসোটোপের ব্যাখ্যা। সেটা ধরে দিলাম আমি হচ্ছে কপারের পারমাণবিক সংখ্যা কত বন্ধুরা? 29 আমরা লিখলাম, কিন্তু ভর সংখ্যা কখনো হতে পারে 63, কখনো হতে পারে 63, কখনো হতে পারে কি 65। এই যে এগুলোকে বলা হয় পরস্পরের আইসোটোপ, অর্থাৎ প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাটা আলাদা আলাদা, এদেরকে পরস্পরের কি বলা হয়? আইসোটোপ। তো বন্ধুরা আইসোটোপের এখানে যে উদাহরণগুলো আমি দেখিয়ে দিলাম, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এগুলো থেকেই তোমাদের যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা এখন দেখো তোমরা যদি আইসোটোপ ব্যাপারটা বুঝতে পারো, এখন তোমাদের এই টপিকটা আমি একটু বুঝিয়ে দিই। যে এখানে বলা হলো একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে বলা হয় বা হিসেবে সুবিধাতে ধরা হয় যে 1.661 × 10⁻27 কেজি। এটা আসলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই কথাটা একটু বুঝবার চেষ্টা করো। একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর। তো প্রথমত একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভর কত সেটিকে আমরা বের করব। তো এই জিনিসটা আসলে তোমাদের বর্তমানের বইয়ে দেওয়া নাই, সেটি হচ্ছে তোমাদের একটা সংখ্যা জানতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যা। আমি একটু বিজ্ঞানের নামটা শুধু লিখে দিচ্ছি তোমাদের। বিজ্ঞানী অ্যাভোগাড্রো একটা সংখ্যা আবিষ্কার করেন, তার নাম অনুসারে এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যাটার পিছনে আসলে মজার একটা গল্প আছে। আশা করি তোমাদের 10ম শ্রেণীর যে বিজ্ঞান বইটি আসবে, আমার বিশ্বাস সেই বইটিতে তোমাদের এই টপিকগুলো অবশ্যই পেয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু তোমাদের বর্তমান কারিকুলামে ক্লাস 9-এর বইয়ে তোমাদের এই যে তোমাদের রসায়ন অংশের বিক্রিয়া আসলে দেয়নি,
তাই আমার বিশ্বাস যে তোমাদের বিক্রিয়া অংশগুলো ক্লাস 10-এ তোমাদের দিবে। তো বন্ধুরা, অ্যাভোগাড্রো সংখ্যাটা আসলে কি? বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলেন যে 1 মোল পরিমাণ। এখন মোল ব্যাপারটা কি, এই ব্যাপারটাও তোমরা আসলে বিস্তারিত জানতে পারবে পরে, তবে আমি তোমাদের শুধু একটু হিন্টস দেই। মোল ব্যাপারটা হচ্ছে যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায়, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যা পাওয়া যায় সেটাকেই বলা হয় মোল। তো মোল কি বললাম, যে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের ক্ষেত্রে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক অণু, পরমাণু বা আয়ন বিদ্যমান। তো অ্যাভোগাড্রোর সংখ্যাটা কত? 6.023 ইন্টু 10⁻23 এতটি, অর্থাৎ 1 মোল পরিমাণ কোনো পদার্থের মধ্যে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক, এটি হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। কোনো কোনো বইয়ে হয়তো বা এই সংখ্যাটিকে এইভাবে থাকতে পারে 6.02, অর্থাৎ 3 নাও থাকতে পারে, ইন্টু 10⁻23। তো প্রথমত অ্যাভোগাড্রোর সংখ্যাটা যদি আমরা জানি তাহলে আমরা মৌলের একটা পরমাণুর ভর বের করতে পারবো। আমরা জানি 1 মোলের ভিতরে থাকে এতটি, বলে দিলাম। তো 1 মোল মানেই আবার তার গ্রাম আণবিক ভর। তো আমরা যদি কার্বনের ক্ষেত্রে বলি, আমরা জানি যে কার্বনের ভর সংখ্যা কত পেয়েছি আমরা? 12। তো কার্বনের ভর সংখ্যা 12 মানে কি 1 মোল কার্বনের ভর সংখ্যা 12। তো 1 মোল মানে কি এতটি অণু, তাহলে এতটা অণুর ভর হলো 12 গ্রাম। তাহলে একটা অণুর ভর কত? আমাদের দেখো প্রথমে তো তাই বলছে যে একটি কার্বন 12 আইসোটোপের, একটি কার্বন 12 আইসোটোপ, একটা অণুর বের করতে হবে। তাহলে এতটি অণুর ভর হলো 12 গ্রাম, অর্থাৎ আমরা লিখতে পারি যে কি 6.023 ইন্টু 10⁻23 এতটি অণুর ভর, এতটি অণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত হবে? একটি অণুর ভর হবে কি 12 ভাগ অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ আমি সরাসরি লিখতেছি 12 ভাগ 6.023 ইন্টু 10⁻23। বন্ধুরা, এটা আমরা যদি ক্যালকুলেশন করে নিই, দেখো আমি তোমাদের ক্যালকুলেশন করাটাও দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভুল না করো। তো বন্ধুরা, আমরা ক্যালকুলেটরটা একটু করে নিচ্ছি। দেখো আমরা মানটা তুলতেছি যে 6.023। আমি তোমাদের বলেছিলাম যে ইন্টু 10 এই দুইটার পরিবর্তে আমরা কাজ করব ইএক্সপি। ক্যালকুলেটরে একদম নিচের লাইনে দেখো, ক্যালকুলেটরে একদম নিচের লাইনে এই যে এই জায়গাতে ইএক্সপি বাটনটা আছে, এই ইএক্সপি বাটনটা চাপলে দুইটার কাজ হয়ে যাবে, অর্থাৎ ইন্টু 10 এর কাজ হয়ে যাবে। তো দেখো আমাদের স্ক্রিনে উঠেছে 6.023, তাহলে ইএক্সপি উঠবে শুধুমাত্র ইএক্সপি কত? ও সরি, আমাদের একটু ভুল হয়ে গেল, আমাদের 12টা আগে তুলে নিতে হবে, যে 12 ভাগ 6.023 এক্সপোনেনশিয়াল 23। দেখো বন্ধুরা, আমাদের শুধুমাত্র এটুকুর মান পাচ্ছি হলো, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে, যে 1.99 ইন্টু 10 ইনভার্স, আমরা লিখতে পারি কত? 10 ইনভার্স 23। আচ্ছা, এটা আমরা কি পেলাম? একটি কার্বন 12 আইসোটোপের ভর। তো আমরা আসলে এখানে কি বলছে দেখো, যে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তার মানে একটা কার্বন 12 আইসোটোপের ভর আমরা কত পেলাম? এই যে এত, এটাকে আমরা কি করব? 1/12 অংশ, এটাকে আমরা গুণ করে দেব। তো 1/12 অংশ দিয়ে যদি আমরা গুণ করে দেই, তার মানে আমরা কি করতেছি যে অ্যাকচুয়ালি এই মানটাকে 12 দ্বারা ভাগ করলেই হচ্ছে। তো আমাদের যে মানটা স্ক্রিনে উঠে আসছে সেই মানটাকে আমরা ভাগ করতেছি সরাসরি 12 দিয়ে। ভাগ করলেই দেখো আমাদের মানটা চলে আসতেছে 1.66, এরপরে 03 আসতেছে। আমরা ধরো 66 পর্যন্ত নিলাম, ইন্টু 10 ইনভার্স 24। আচ্ছা বন্ধুরা, এটি হচ্ছে গ্রাম এককে, যে এত গ্রাম 1.66 ইন্টু 10 ইনভার্স 24। এই যে দেখো তোমাদের বইয়ে এই মানটিকে দেওয়া আছে 1.661 ইন্টু 10 ইনভার্স 27। আমরা কি পেয়েছি? 24 গ্রাম এককে। আবার আমরা জানি কি 1000 গ্রামে হচ্ছে কি 1 কেজি। তাহলে আমরা 3টা ঘর শুধুমাত্র পিছিয়ে যাব, অর্থাৎ এটাকে আমরা আরো 1000 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের গ্রাম থেকে কেজি এককে চলে আসবে, অর্থাৎ তখন আমাদের মানটা চলে আসবে 1.66। যেহেতু তোমাদের বইয়ে 1 পর্যন্ত দেওয়া আছে, আমরা 1 পর্যন্ত নিচ্ছি, ইন্টু 10 ইনভার্স 27। এত কি বন্ধুরা? কেজি। তাহলে তোমরা কিন্তু এই মানটি বের করার সিস্টেমটা বুঝে গিয়েছো।
অর্থাৎ এই যে মানটা আমরা পেলাম এই মানটিকেই বলা হয় 1u বা 1AMU। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে 1u ইকুয়াল 1AMU অবলিক ইউ, যে কোনো একটা ইকুয়াল আমরা লিখতে পারি কত, যে 1.661 ইন্টু 10 ইনভার্স 27। আচ্ছা, এত কি কেজি। তো বন্ধুরা 1AMU, AMU এর ফুল ফর্ম তোমাদের আগে বলে দেওয়া হয়েছে যে অ্যাটমিক মাস ইউনিট, এটা তোমরা একটু মনে রাখবা। তাহলে 1AMU ইকুয়াল আমরা লিখতে পারি যে 1.661 ইন্টু 10 ইনভার্স 27। আচ্ছা, এবার দেখো আমরা পরবর্তীটা একটু পড়বার চেষ্টা করি। এখানে বলা হয়েছে, অর্থাৎ অন্যভাবে বলা যায় এই নতুন একককে যে একটি কার্বন 12 আইসোটোপের ভর ইকুয়াল কি 12u। আচ্ছা, এবং ইলেকট্রনের ভর হচ্ছে কি বন্ধুরা ইউ এককে নিয়ে আসছে, অর্থাৎ AMU, এটাকে আমরা ইউ বলতে পারি অথবা AMU বলতে পারি। আচ্ছা, ইউ এককে এটা আমরা কোথা থেকে পেলাম বা কিভাবে পেলাম একটু দেখো তো। তোমাদের বইয়ে ইলেকট্রনের ভর দেয়া আছে না, এই যে দেখো তোমাদের বইয়ে কিন্তু ইলেকট্রনের ভর দেয়া আছে যে 9.109 ইন্টু 10 ইনভার্স কত, ইন্টু 10 ইনভার্স হচ্ছে 31। তো বন্ধুরা দেখো আমরা একটু বুঝবার চেষ্টা করি যে 9.109 এটাকে যদি আমরা এই যে দেখো আমরা যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা দিয়ে ভাগ করি, অর্থাৎ 1.661 এই সংখ্যাটা দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এই যে তোমাদের এই মানটি পেয়ে যাব। অর্থাৎ এই যে ইলেকট্রনের ক্ষেত্রে 0.00054,858 এই মানটি পেয়ে যাব। দেখো কিভাবে চলে আসে। তো প্রথমত ইলেকট্রনের ভরটা কত আমরা জানি যে 9.109। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেটরে তুলতেছি। দেখো বন্ধুরা আমরা কি করলাম যে 9.109 এক্সপোনেনশিয়াল কত ইনভার্স 31, তার মানে মাইনাস কত 31, এক্সপোনেনশিয়াল মাইনাস 31। আচ্ছা, এটা ভাগ করব আমরা কি, যেহেতু ভাগের পরে আবারও একটা কিছু সংখ্যা আছে যেটা আমরা ব্র্যাকেট ইউজ করতেছি, ভাগ করব কত দিয়ে, যে 1. এই যে দেখো 1.661 ইন্টু 10 ইনভার্স 27, তাহলে 1.661 এক্সপোনেনশিয়াল ইনভার্স 27 ব্র্যাকেট ক্লোজ। আমরা দেখো মানটি চলে আসতেছে কত, আমাদের মানটি ক্যালকুলেটরে চলে আসতেছে, সেটি হচ্ছে যে 5.4840484। আচ্ছা, আমরা এই পর্যন্ত নিচ্ছি ইনটু 10 ইনভার্স 4। একটা জিনিস খেয়াল করো তো, এই যে ইনভার্স 4 মানে কি, এই যে 5 তো এখানে দশমিকের আগে আছে, তার মানে এর আগে আসলে আর কয়টা শূন্য আছে, 3টা শূন্য আছে। তাহলে এই মানটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 0.000, এরপরে কি 5 4 8 4 আমরা লিখতে পারি না, এই মানটি কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই মানটি বের করার সিস্টেমটা বুঝিয়ে গেছো। এই যে দেখো 0.0005484, তারপরে আসন্ন মান হিসেবে আসলে এরকম চলে আসতেছে, একটু কম বেশি হলে এটা কিছু করার নাই, তোমরা হিসাবের ক্ষেত্রে ধরে নিবা, যেহেতু আসন্ন মান একটু কম বেশি হতেই পারে। আচ্ছা, ঠিক একইভাবে প্রোটনের ভর বের করতে পারবা, নিউট্রনের ভর বের করতে পারবা। এরপরে দেখো তোমাদের মনে হতে পারে যেহেতু পরমাণুগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি এবং আমরা আলাদা আলাদাভাবে এগুলোর ভর জানি, কাজেই আমরা এখন যে কোনো পরমাণুর ভর বের করে ফেলতে পারবো। কিন্তু আসলে এটি পুরোপুরি সত্যি নয়। যেহেতু আমরা ইলেকট্রনের ভর পেলাম, প্রোটনের ভর পেলাম, নিউট্রনের ভর পেলাম, তাহলে তোমাদের মনেই হতেই পারে আমরা তাহলে এখন 3টা যোগ করলেই কি পরমাণুর পারমাণবিক ভরটা বের করতে পারি। কিন্তু ব্যাপারটা আসলে পুরোপুরিটা এমন নয়। এই ভর ব্যবহার করে আমরা পরমাণুর ভরের কাছাকাছি বের করতে পারবো, কিন্তু প্রকৃত ভর বের করতে পারবো না। কেন প্রকৃত ভর বের করতে পারবো না? কারণ এই জায়গাতে যে মানগুলো আমরা বের করলাম, এই মানগুলো সবই হচ্ছে আসন্ন মান বা কাছাকাছি মান। এই জন্য এগুলো ব্যবহার করে আমরা একটা পরমাণুর আসন্ন মান বের করতে পারবো, কাছাকাছি মান বের করতে পারবো, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মান বা প্রকৃত মান বের করতে পারবো না। যেমন আমরা এই নতুন এককে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে কার্বন 12 পরমাণুর ভর বের করে দেখতে পারি। এটি 12u আসা উচিত, যেহেতু কার্বন 12 পরমাণুতে 6টি ইলেকট্রন, 6টি প্রোটন এবং 6টি নিউট্রন। তাই প্রথমে এই পরমাণুর ভর আমরা আগে বের করবার চেষ্টা করি। দেখো তো আমরা জানি যে কার্বনের ক্ষেত্রে কার্বনের ভর সংখ্যা যদি 12 হয়, তার মানে কি
ভর সংখ্যা যদি 12 হয় তাহলে আমরা বলতে পারি কি এখানে 6টা প্রোটন আছে 6টা নিউট্রন আছে। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে নিউট্রন সংখ্যা হচ্ছে 6, প্রোটন সংখ্যা হচ্ছে 6। আর আমরা তো জানি যে এর হচ্ছে তোমার দেখো বন্ধুরা, আমরা জানি যে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত 6। আমরা জানি যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তাহলে যেহেতু তিনটাই আমরা জেনে গেলাম, তাহলে আমরা একটা কাজ করতে পারি, অর্থাৎ নিয়ম হচ্ছে ভর বের করার, সেটি হচ্ছে যে কি যেহেতু তিনটাই সমান তাই আমরা একবারে প্রথমে একটা 6 কমন নিয়ে বাকিগুলো যোগ করে দেব। বাকিগুলো এখানে কি যোগ করে দেব, এই যে দেখো এই জায়গাতে যে ভরগুলো আমাদের পাইছি অর্থাৎ 0.00054858 অর্থাৎ আমরা লিখতে পারি কত 0.000, এরপরে হচ্ছে কত বন্ধুরা যে 54858 এর সঙ্গে আমরা যোগ করব কত, তার সঙ্গে প্রোটনের ভর। আমাদের প্রোটনের ভরটি কত দেওয়া আছে যে 1 পয়েন্ট, এই যে মানটা আমরা লিখতেছি 1.00, এরপর হচ্ছে কি 7276। এরপরে দেখো বন্ধুরা এর সাথে আমাদের আছে কি নিউট্রনের ভর অর্থাৎ 1.00, এরপর হচ্ছে কি 8664। আচ্ছা, এই তিনটা মানকে যোগ করে 6 দ্বারা গুণ করলেই আমাদের মানটা কিন্তু বেরিয়ে চলে আসবে। দেখো আমরা একটু করবার চেষ্টা করি ক্যালকুলেশনটা। দেখো 0.000, তারপর হচ্ছে কি 5454858 যোগ এরপরে 1.00, এরপর হচ্ছে কি 7276 যোগ এর সঙ্গে হচ্ছে কি যে 1.00866 ব্র্যাকেট ক্লোজ। আমরা দেখো এই তিনটা মানকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি, সরি বন্ধুরা আমাদের একটু মনে হয় ভুল হয়ে গেছে, সাইনটেক্স এরর চলে আসতেছে আমাদের, যে 0.000, এরপরে হচ্ছে যোগ 54858, এরপরে হচ্ছে সরি আমরা একটু ভুল করে ফেলছি 0.004000, এর সঙ্গেই তো আছে যে হচ্ছে 54858 যোগ এরপর হচ্ছে 1.00, এরপরে হচ্ছে কত 7276 এর সঙ্গে কি যোগ 1.00866। দেখো আমাদের মানটা চলে আসছে এই যেখানে 2 পয়েন্ট সামথিং চলে আসছে। এই মানটাকে আমরা কি করব, এই যে সামনে 6 দিয়ে গুণ করে দেব, তার মানে গুণন কত 6, তাহলে আমাদের মানটি চলে আসবে 12.09। দেখো আমাদের মানটি পাচ্ছে কত 12.0989। আচ্ছা দেখো এটি কিন্তু তোমাদের বইয়ে করে দেওয়া আছে, আমরা আসন্ন মান হিসেবে লিখলাম এটা যে 12.0989, তারপরে আরো কিছু সংখ্যা আমাদের এখানেও চলে আসছে কিন্তু আমরা সেগুলো লিখলাম না। এখন দেখো তো বন্ধুরা আমাদের এই যে মানটা পেলাম এটা কিন্তু 12-র চেয়ে একটু বেশি না, দেখো তো 09, তাহলে 12-র চেয়েও কিন্তু একটু বেশি। এটা কতটুকু বেশি এটা আমরা দেখো পরবর্তীতে আমাদের বলতেছে যে তোমরা দেখতেই পাচ্ছ এটি হুবহু 12U না এসে প্রায় 0.8% বেশি এসেছে, অর্থাৎ 0.8% পরিমাণ বেশি চলে এসেছে। শুধু 12 কার্বন এর জন্য নয়, যে কোনো পরমাণুর জন্যই যদি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে পরমাণুর ভর বের করা হয় দেখা যাবে সেই ভর প্রকৃত পরমাণুর ভরের তুলনায় বেশি। যেহেতু প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য এবং পরমাণুর ভর বের করার সময় এই ভরটিকে বিবেচনা না করলেও কোনো পার্থক্য হয় না, তাই আমরা অনুমান করতে পারি প্রোটন এবং নিউট্রন মিলেই আসলে পারমাণবিক ভরটা বিদ্যমান। আচ্ছা, গঠন করার সময় যে কোনো অন্য কোনো কারণে সম্মিলিত ভর কমে যায়, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমরা এতক্ষণ যেটা করলাম যে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের তিনটার ভর যোগ করে আমরা পারমাণবিক ভরটা বের করলাম। তো আসলে এভাবে না বের করেও আমরা সরাসরি কি করতে পারি যে প্রোটন এবং কি নিউট্রন এই দুটাকে যোগ করলে আমরা কি পেয়ে যাব, ভর সংখ্যা পেয়ে যাব। এই ব্যাপারটা কিন্তু চলে আসতেছে যেটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম এই জায়গাতে। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, তো
তোমরা আগে নিউক্লিয়ার বলের কথা জেনেছো। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন এই নিউক্লিয়ার বলে একে অন্যকে আকর্ষণ করে এবং যেটুকু ভর কমে যায় সেটি আপেক্ষিক সূত্রের অর্থাৎ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এটাকে আমরা কি বলতে পারি, E = mc স্কয়ার। এটি হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত একটা সূত্র, E = mc স্কয়ার। এটা আসলে কি, যে কোনো ভরের বস্তুকে যদি আলোর গতিবেগের বর্গের রূপ দেওয়া যায় তাহলে তার শক্তির মানটা অর্থাৎ যে কোনো বস্তুর ভরকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে ইলেকট্রনের ভরটা অতি নগণ্য, এই ভরটা আসলে পরবর্তীতে শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এবং এই শক্তিকে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আটকে থাকে। কাজেই তোমরা বুঝতে পারছো একটি পরমাণুতে শুধু নিউট্রন এবং পরমাণুর সংখ্যা জানলে তাদের আনুমানিক পারমাণবিক ভর বের করা যায়। দেখো আমি যেটা বললাম যে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার যোগফলটাই হচ্ছে কি পারমাণবিক ভর সংখ্যা, কিন্তু প্রকৃত পারমাণবিক ভর কত সেটি জানা সম্ভব হয় না, এটি আসলে আসন্ন মান। এই জন্য বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে সকল মৌলের ভিন্ন ভিন্ন আইসোটোপের পারমাণবিক ভর নির্ণয় করে রেখেছেন। এই যে দেখো তোমাদের বইয়ে এখানে একটা চার্ট দেওয়া আছে যে কার্বনের ক্ষেত্রে 12 আইসোটোপের পারমাণবিক ভর 12 U, 13 আইসোটোপের পারমাণবিক ভর 13.00, তারপর হচ্ছে কি 3355 এত ইউ, তোমাদের বইয়ে লিখতে ভুলে গেছে এত ইউ। এরপরে হচ্ছে এই যে মানগুলো, বন্ধুরা তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই মানগুলো কি আমাদের মুখস্থ করতে হবে? হ্যাঁ, আমি তোমাদের বলবো এই মানগুলো মুখস্থ করতে হবে। তবে যদি তোমরা এগুলো মুখস্থ না করো, এগুলো মুখস্থ না করেও তোমরা কিন্তু চাইলে বের করতে পারো, কারণ তোমাদের এই ভরটা কাজে না লাগিয়েও আমরা কিন্তু একটু পরেই তোমাদের বইয়ে অঙ্ক দেয়া আছে, সেই অঙ্কটা শিখলেই বুঝে যাব যে এই ভর হলেও হবে অথবা আমাদের শুধুমাত্র এই যে আইসোটোপ এবং তার শতকরা পরিমাণ দেওয়া থাকলেও হবে। তো তোমরা একটু পরে নিশ্চয়ই বুঝে যাবে। তো এই মানগুলো তোমাদের আসলে মুখস্থ না করলেও চলবে, তবে তোমাদের মুখস্থ করতে পারলে খুবই ভালো হয় বা বেস্ট হয়। এরপরে দেখো তোমাদের এই মানগুলোর ক্ষেত্রে এই যে যেমন কিছু ক্ষেত্রে ব্র্যাকেটে 6 কেন লিখলো, এটি আসলে তোমাদের বোঝানো হচ্ছে যে প্লাস মাইনাস বা ত্রুটি, আমাদের ত্রুটির মানটা কখনো ধনাত্মক হতে পারে কখনো ঋণাত্মক হতে পারে। তো 6 বলতে বোঝানো হচ্ছে দেখো এখানে কয়টা ঘর আছে, যে 1 2 3 4 5 6 7, তার মানে 7 ঘরের পর 6, অর্থাৎ এরকম হতে পারে যে 0.00000000 তারপরে হচ্ছে 6। এই যে এটা হচ্ছে কি ত্রুটি, যে প্লাস মাইনাস ত্রুটি, ত্রুটির মানটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, অর্থাৎ মানটা এখানে যা লেখা আছে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি তা নয়, এরপরে একটু কম হতে পারে একটু বেশি হতে পারে। সেটা কতটুকু, এই যে 6 পরিমাণ, এই যে এতগুলো শূন্যর পরে। এরপরে 7 মানে কি, এখানে তোমাদের যতটা ঘর আছে যে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 ঘরের পরে 7, মানে 6 ঘরের পরে 7, মানে ওই 7 সহ 7 ঘর, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি কত, যে 0.0000। এরপরে হচ্ছে কি 000, তার সঙ্গে হচ্ছে কি 7। এভাবে এই যে এটা হচ্ছে ত্রুটি বা প্লাস মাইনাস দিয়ে আমরা লিখতে পারি। তো এগুলো মান লেখা আছে, এগুলো তোমরা এইভাবে মুখস্থ করে নিবে। তবে হ্যাঁ, এগুলোর পাশে ইউ দেওয়া নাই, তোমরা ইউগুলো লিখে নেবে। এরপরে দেখো বন্ধুরা আমরা পরবর্তীটা একটু পড়বার চেষ্টা করি। এখানে আইসোটোপ দেওয়া আছে, দেখো কার্বনের 2টা আইসোটোপ এখানে দেওয়া আছে, কার্বন 12 13, কার্বনের আরো একটা আইসোটোপ আছে কার্বন 14। এরপরে ক্লোরিনের 2টা আইসোটোপ দেওয়া আছে, ক্লোরিন 35 ক্লোরিন 37। এরপরে কপারের 2টা আইসোটোপ দেওয়া আছে, কপার 63 কপার 65। এরপর সিলভারের 2টা আইসোটোপ দেওয়া আছে, সেটা হচ্ছে যে 107 এবং 109, এই দুটো হচ্ছে সিলভারের আইসোটোপ। এরপর ইউরেনিয়ামের 2টা আইসোটোপ দেওয়া আছে 235 এবং 238, এগুলো তোমরা এখান থেকে একটু পড়ে নেবে। এবারে সম্পূর্ণ ভিন্ন একটি প্রশ্ন, ধরা যাক তোমার কাছে ক্লোরিন এর পারমাণবিক ভর কত সেটি জানতে চাওয়া হলো। ক্লোরিনের পারমাণবিক ভরটা এবার যদি তোমার কাছে জানতে চাওয়া হয়, কিন্তু কি করা যায়, দেখো যে কিন্তু ক্লোরিনের আইসোটোপ দুটি ক্লোরিন 35 এবং আরেকটি 37, তাদের পারমাণবিক ভর যথাক্রমে এই যেখানে দেখো 35-এর পারমাণবিক ভর 37-এর পারমাণবিক ভর, এই যথাক্রমে এত এবং এত। তাহলে তুমি ক্লোরিনের ভর কোনটি বলবে? তাহলে ক্লোরিনের ভর বের করার জন্য আমি তোমাদের বললাম যে 2টা উপায় আছে। একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর বের করার 2টা উপায় আছে। সেই 2টা উপায়ের মধ্যে এইটা একটা উপায়, সেটি হচ্ছে কি, দেখো একটু বুঝবার চেষ্টা করো। আমাদের বলতেছে কি ক্লোরিন 35-এর পারমাণবিক ভর কত, যে 34.968। আচ্ছা আমরা লিখতেছি, দেখো আমরা যদি এটাকে লিখি যে ক্লোরিন 35
ক্লোরিন 35-এর পারমাণবিক ভরটা কত? 34.968। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লোরিন 37। ক্লোরিন 37-এর পারমাণবিক ভর যথাক্রমে হচ্ছে 36.956। আচ্ছা, এখান থেকে আমরা ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, প্রথমত ক্লোরিন যেটা পাচ্ছি আমরা, ক্লোরিনের যে ভরটা পাচ্ছি আমরা সেটাকে আমরা গুণ করে দিব এর তোমার হচ্ছে এই যে মানটার সঙ্গে, এই মানটার সঙ্গে যোগ করে দেব। দেখো বন্ধুরা, আমরা আসলে এখনই হিসাবটা কমপ্লিট করতে পারবো না, এরপরে আমাদের আরেকটা তথ্য লাগবে, সেটা এখনো পাইনি আমরা। সেটি হচ্ছে যে শতকরা পরিমাণ, অর্থাৎ কোনটা প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায় সে ব্যাপারটা এখনো পাইনি। দেখি আমরা একটু পড়ি। বিজ্ঞানীরা এই প্রশ্নটিরও একটি যৌক্তিক উত্তর প্রস্তুত করেছেন। যখন কোনো মৌলের একাধিক আইসোটোপ থাকে তখন তাদের প্রাপ্ত শতকরা পরিমাণ আমাদের লাগবে। শতকরা পরিমাণের উপর গড় করে মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করা হয়। যেহেতু এরপরে দেখো বলতেছে, যেহেতু ক্লোরিন 35-এর শতকরা পরিমাণ 75.77% এবং এর পারমাণবিক ভর যেটা আমরা লিখলাম একটু আগে। এরপরে দেখো ক্লোরিন 37-এর প্রাপ্ত পরিমাণ বা শতকরা পরিমাণ হচ্ছে 24.23। মনে রাখবা, শতকরা পরিমাণ যেগুলো আমরা পাবো সবগুলোর যোগফল আমাদের 100 হতে হবে, অর্থাৎ এই দুটো যোগফল 100 হতে হবে এবং এর ভর দেওয়া আছে। তাহলে এই যে এবার দেখো আমরা ভরটা নির্ণয় করতে পারবো। সেই ভরটা কি? এই যে দুটার শতকরা পরিমাণ লাগবে। প্রথমত দেখো তোমাদের বইয়ে কিন্তু এটা করে দেওয়া আছে, তাই এটা আমরা আলাদা করে করছি না। এই যে প্রথম শতকরা পরিমাণটা, তার সঙ্গে আমরা গুণ করে দেব কি, এই যে ওই শতকরা পরিমাণ, অর্থাৎ ক্লোরিন 35-এর পারমাণবিক ভর, যেটি আসলে তোমাদের বইয়ে দেওয়া আছে। এই যে দেখো ক্লোরিন 35-এর পারমাণবিক ভর, এরপরে ক্লোরিন 37-এর পারমাণবিক ভর। তো আমরা সেই মানগুলো এখানে লিখে সেটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 35.45, অর্থাৎ এটাকে আমরা আসন্ন মান হিসেবে লিখতে পারি কত? 35.5। এটি হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা আসলে এভাবেও বের করতে পারি, অথবা আমরা চাইলে আরো একটা উপায় বের করতে পারি। সেই উপায়টি এবার তোমাদের একটু আমি শিখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সেই উপায়টি শিখতে হলে, এটা আসলে তোমাদের বর্তমানের বইয়ে দেওয়া নাই, এটি তোমাদের পূর্বের নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ে দেওয়া ছিল। তো আমরা সেভাবে একটু করবার চেষ্টা করি। সেই ক্ষেত্রে করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে, যে সূত্রটা হলো গড় আপেক্ষিক পারমাণবিক ভর A ইকুয়াল PM প্লাস QN ভাগ 100। PM প্লাস QN ভাগ 100। এখানে এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর, পিটা হলো একটা আইসোটোপ, তাহলে পি হলো একটা আইসোটোপ, আর এমটা হলো যে আইসোটোপকে পি ধরলাম সেই আইসোটোপের শতকরা পরিমাণটা হলো এম। এরপরে কিউ অপর একটা আইসোটোপ এবং সেই আইসোটোপের শতকরা পরিমাণ হলো এন। একটু বুঝবার চেষ্টা করো, তাহলে তোমরা খুব সহজেই বুঝে যাবে। আমরা এই অঙ্কটাই একটু সমাধান করি, যে ক্লোরিন 35 এর শতকরা পরিমাণ কত পাইছে বন্ধুরা? আমাদের শতকরা পরিমাণ দেওয়া ছিল হচ্ছে 75.77। আচ্ছা, এত পার্সেন্ট। এরপরে এই যে ক্লোরিন 37 এর শতকরা পরিমাণ দেওয়া ছিল কত? 24.23%। আচ্ছা, এবার দেখো আমরা বলতেছি যে পি হলো একটা আইসোটোপ, তো আমরা ধরে নিলাম পি হলো একটা আইসোটোপ, কত ধরে নিলাম? 35। যেহেতু ক্লোরিন 35 এর মান আমরা বের করতেছি একটা আইসোটোপ, আর একটা আমাদের কিউ। তো পি এম এর মানটা আমরা কোনটা ধরবো বললাম? যে আইসোটোপকে পি ধরেছিলাম সেই আইসোটোপের শতকরা পরিমাণ, তার মানে 35 এর শতকরা পরিমাণ কত? 75.77%। আচ্ছা, পার্সেন্টেজ লিখলাম না। এরপরে কিউ হলো অপর একটা আইসোটোপ। অপর একটা আইসোটোপ মানে কত আছে এখন? এই যে 37 আছে, তার মানে অপর একটা আইসোটোপ হলো কত? 37। এদের শতকরা পরিমাণ হলো কি? এন। এদের শতকরা পরিমাণ কত বন্ধুরা? এই যে 24.23। আচ্ছা, এখন মানগুলো বসিয়ে দিয়ে দেখো আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরের মানটা বের হয়ে যাবে। তাহলে পির মান হচ্ছে কত? 35 গুণন এর সাথে আমরা করব কত? এই যে হচ্ছে 75.77, এটা যোগ, তার সঙ্গে আমাদের আসতেছে কি, আমরা যেহেতু লাইনটা এখানে বড় করতে পারছি না, আমরা নিচে লিখতেছি। এরপরে হচ্ছে কত বন্ধুরা? 37 গুণন এর সঙ্গে হচ্ছে 24.23। এই দুইটাকে আমরা কি করব? 100 দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা একটু মানটা বের করবার চেষ্টা করি। দেখো, ক্যালকুলেশন করে নিচ্ছি আমরা। 35
ইন্টু 75.77, এই মানটা করলে আমাদের যা আসতেছে আমরা একবারে করব, প্লাস ব্র্যাকেট, এরপরে হচ্ছে 37 ইন্টু 24.23 ব্র্যাকেট ক্লোজ। আমাদের টোটাল মানটি এখানে চলে আসতেছে, উপরের মানটা চলে আসতেছে হচ্ছে 3548.46 ভাগ কত 100। তাহলে আমরা এটাকে ভাগ করব কত দিয়ে বন্ধুরা, 100 দিয়ে। দেখো আমাদের মানটা চলে আসতেছে হচ্ছে 35.48। এই যে দেখো আমরা এই মানটাকে আসন্ন আকারে লিখতে পারি কত, 35.5। এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এভাবেও বের করতে পারি, যেটা আসলে তোমাদের বইয়ে এভাবে দেওয়া নেই। তোমাদের বইয়ে দেওয়া আছে কি, এই যে আমরা যেমন এই যে পার্সেন্টেজটা ব্যবহার করলাম, তোমাদের পার্সেন্টেজটা ব্যবহার না করে এই যে তোমাদের হচ্ছে পারমাণবিক ভরটা ব্যবহার করে করা আছে। তো তোমরা চাইলে ওই উপায়ও করতে পারো, অথবা তোমরা চাইলে এই উপায়ও করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে কমপ্লিট করবে। তাহলে দেখো আমাদের এই জায়গার অঙ্কটি আমরা সমাধান করতে পারবো খুব সহজেই। তো বন্ধুরা এই জায়গাটা তোমরা একটু ভালো করে পড়ে নিও, এখানে অনেক কিছুই এর ভিতরে আছে, আমি যেভাবে যে কথাগুলো বললাম সব কিছুর মধ্যে পেয়ে যাবে। এখানে আমরা একটু ভাবনার খোরাকটা সমাধান করার চেষ্টা করি। দেখো প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ যথাক্রমে কপার 63, কপার 65, এর গড়াপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তুমি কি কপার 63 এবং কপার 65 এর শতকরা পরিমাণ বের করতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমরা বের করতে পারবো। কোন সূত্র দিয়ে বের করতে পারবো? একটু আগে আমরা যে সূত্রটা করলাম, দেখো আমরা একটু বুঝবার চেষ্টা করবা। দেখো বন্ধুরা আমরা সূত্রটি কি পেলাম একটু আগে, সেটি হচ্ছে যে এ ইকুয়াল পি এম প্লাস কি কিউ এন ভাগ কত 100। এই সূত্র দিয়ে আমরা বুঝবার চেষ্টা করব। দেখো আমাদের অঙ্কে কি দেওয়া আছে যে কপার 63 এবং কপার 65 এবং তাদের গড়াপেক্ষিক পারমাণবিক ভর। দেখো তো কপার 63 মানে কি পির মান না, পির মান। আমি বললাম যে পি একটা আইসোটোপ যার মান দেওয়া আছে কত, এখানে কপার 63, আমরা তাই নিলাম। এরপরে আমাদের এম এর মান কিন্তু দেওয়া নাই। এরপরে দেখো আমাদের কিউ এর মান দেওয়া আছে কপার 65 এবং এন এর মান দেওয়া নাই। আরেকটা কি দেওয়া আছে, এ গড়াপেক্ষিক পারমাণবিক ভর মানটা কিন্তু দেওয়া আছে। তো গড়াপেক্ষিক পারমাণবিক ভরের মানটা কত, 63.5। আচ্ছা, এবার আমরা কি করব, এম এর মান আর এন এর মান যেহেতু জানি না, এখানে আমাদের একটা জিনিস লিখতে হবে যে ধরি কপার 63 এর পারমাণবিক ধরি কপার 63 এর শতকরা পরিমাণ এক্স। আমরা ধরে নেব যে ধরি কপার 63 এর শতকরা পরিমাণ কপার 63 এর শতকরা পরিমাণ এক্স। দেখো বন্ধুরা একটা যদি এক্স হয়, শতকরা মানে তোমরা জানো যোগফল কত হতে হবে 100। তো একটা যদি এক্স হয় তাহলে তোমরা বুঝতেই পারতেছো আর একটা অবশ্যই 100 মাইনাস এক্স হবে। তাহলে আমরা লিখতে পারি যে কপার 65 এর শতকরা পরিমাণ কত হবে 100 মাইনাস এক্স। যেহেতু একটা হলো এক্স আর একটা তাহলে অবশ্যই 100 মাইনাস এক্স হবে, কারণ আমরা জানি দুইটার যোগফল কত হতে হবে 100 হতে হবে, যেহেতু শতকরা পরিমাণ বলছে। এখন সরাসরি আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি। তাহলে এম এর মান ব্যবহার করব এক্স এবং এর মান ব্যবহার করব 100 মাইনাস এক্স। এখন আমাদের অঙ্কটা করবার চেষ্টা করি। তাহলে আমাদের সূত্র হলো এ ইকুয়াল পি এম প্লাস কিউ এন ভাগ কত 100। দেখো এর মান কত 63.5 অর্থাৎ গড়াপেক্ষিক পারমাণবিক ভর। এরপরে পির মানটা কত বন্ধুরা, পির মানটা হলো 63 গুণন এক্স, আমরা একবারে করলাম 63 এক্স প্লাস এরপরে কিউ এর মানটা কত 65 গুণন কত 100 মাইনাস এক্স এরপরে ভাগ কত বন্ধুরা 100। আচ্ছা এবার দেখো তো আমরা এইটিখানে লিখতে পারি না যে 63x প্লাস এই যে এটাকে আমরা গুণ করে দিতে পারি না যে 65 গুণন 100, তার মানে 6500 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এরপর 65x এরপরে ভাগ কত হচ্ছে বন্ধুরা 100। এবার দেখো তো আমরা একটু বজ্র গুণন করতে পারি না বা কোনাকানি গুণ করতে পারি না, এর নিচে কিছু নেই মানে এক ধরে নিচ্ছি আমরা। তাহলে দেখো এই সম্পূর্ণ মানটাই পাশে চলে আসবে। তাহলে 63 মাইনাস 65 এখানে আমরা লিখতে পারি না মাইনাস 2x, অর্থাৎ আমরা এখানে সম্পূর্ণটা একবারে করে নিলে কত পাচ্ছি যে 6500 মাইনাস 2x ইকুয়াল 63, এই যে 63.5 গুণন 100, তাহলে আমাদের মানটা চলে আসবে কত 6350। দেখো
আমরা শুধু গুণ করে দিলাম 63.5 মানে 63.5 গুণন হচ্ছে 100 করলে আমাদের মান পেয়ে যাব 6350। আর এখানে এই যে -65 আর প্লাস 63 বা 63, এই জন্য আমরা করে নিলাম -2x। এখন দেখো তো আমরা তাহলে এখানে লিখতে পারি না যে -2x ইকুয়াল তাহলে 6350 -6500 অর্থাৎ 6500, কারণ এই পাশে এটা প্লাস আকারে ছিল, এই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল। তাহলে আমরা এই যে এটাকে যদি আমরা বিয়োগ করি পাচ্ছি কত -150। তাহলে দেখো তো আমরা -2x ইকুয়াল পাচ্ছি -150, উভয় পাশে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করতে পারি না? ক্যান্সেল আউট করলে আমরা কি পাচ্ছি বন্ধুরা 2x ইকুয়াল 150। তাহলে আমরা যদি x ইকুয়াল একবারে লিখি তাহলে আমরা লিখতে পারি না যে x ইকুয়াল কত তোমার 150 ভাগ কত হবে বন্ধুরা, 150 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা পাচ্ছি কত এই যে 75। তাহলে x এর মান যদি আমরা 75 পাই, x আমরা কোনটা ধরেছিলাম দেখো তো কপার 63 না, কপার 63 এর শতকরা পরিমাণকে ধরে নিয়েছিলাম x। তার মানে আমরা কি পেলাম যে কপার 63 এর শতকরা পরিমাণ পেলাম হচ্ছে 75%। তো একটা যদি 75% পাই আর একটা কি করেছিলাম 100 মাইনাস x, তাহলে 100 মাইনাস x মানে কি 75। তাহলে আমরা কপার 65 কত পাবো, কপার 65 পাবো হচ্ছে যে 100 মাইনাস x, অর্থাৎ আমরা একবারে লিখতেছি 25%। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা দেখো খুব সহজে বের করে ফেললাম যে কপার 63 শতকরা পরিমাণ হলো 75%, কপার 65 শতকরা পরিমাণ হলো 25%। তোমরা এভাবেই সমাধানটা করবে, তোমরা এভাবে সমাধান করলে খুব সহজেই মানগুলো বের করতে পারবে। আচ্ছা এবার দেখো বন্ধুরা আমরা তোমাদের এই যেখান থেকে ভাবনার খোরাকটা কমপ্লিট করে ফেললাম। এখানে তোমাদের বলছে 3টি আইসোটোপ রয়েছে, এবারও তোমাদের একইভাবে বের করতে পারবে, তোমরা এটা অবশ্যই চেষ্টা করবে। আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এরপরে দেখো বন্ধুরা আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে যে আপেক্ষিক আণবিক ভর। তো আপেক্ষিক আণবিক ভরটা আমরা একটু বুঝবার চেষ্টা করি, খুব সহজেই বুঝে যাবা। এটা ছোট্ট একটা টপিক, আপেক্ষিক আণবিক ভর। দেখো আপেক্ষিক আণবিক ভর মানে হচ্ছে একটা অণুর ভর অথবা একটা যৌগের মোট ভর। কিভাবে করব, ধরে নিলাম আমরা একটা দিলাম হচ্ছে HCl, আমরা যদি বলি HCl আণবিক ভর কত হবে, তোমরা কিভাবে বের করবে? তাহলে তোমাদেরকে আগে ভরগুলো মুখস্থ করতে হবে, কোন পরমাণুর পারমাণবিক ভর কত সেগুলো মুখস্থ করতে হবে। কোনো সমস্যা নেই, তোমাদের যদি সেগুলো মুখস্থ না থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলের তোমরা প্লেলিস্টে ঢুকে দেখবে যে 6 নম্বর অধ্যায়ে আমার ক্লাস আপলোড করা আছে, সেখান থেকে দেখবে যে পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার একটা জাদুকরী টেকনিক, একদম সহজ একটা টেকনিক অবলম্বন করে শিখিয়ে দেওয়া আছে। তোমরা সেটি দেখলে পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ আর করতে হবে না, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা নিয়মটা হচ্ছে এরকম যে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর, আমরা জানি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু হাইড্রোজেন পরমাণু এখানে কতটি আছে, দেখো তো হাইড্রোজেন এখানে একটাই আছে না, কিছু নেই মানে 1 আছে, তার মানে ইন্টু 1, এর কাজ শেষ ব্র্যাকেট। এরপরে হাইড্রোজেনের কাজ শেষ হয়ে গেলে মাঝখানে প্লাস। এরপরে ক্লোরিনের ভর কত বন্ধুরা 35.5, একটু আগে আমরা পেলাম আসন্ন মান হিসেব করে, এবং ক্লোরিন আছে কয়টা এখানে একটা, তার মানে গুণন কত 1, অর্থাৎ 1 গুণন 1 করলে কত পাবো আমরা 1 যোগ এটা পাচ্ছি কত বন্ধুরা 35.5, অর্থাৎ যোগ করলে আমরা যোগফলটা পাচ্ছি কত 36.5। এটি হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর। তো এরকম আমি আরো একটা দিচ্ছি, এরপরে তোমরা অবশ্যই নিচে কিছু করবা, আমি কাজ দেব। এখানে ধরো আমি আরেকটা দিচ্ছি হচ্ছে H2SO4, এর নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। দেখো এবার আমরা কি করব, হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু হাইড্রোজেন পরমাণু আছে কয়টা 2টা, কাজ শেষ ব্র্যাকেট, তারপরে প্লাস সালফার পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে কত বন্ধুরা 32 গুণন সালফার আছে কয়টা একটা, এরপরে সালফারের কাজ শেষ যোগ অক্সিজেনের ভর হচ্ছে কত বন্ধুরা 16 গুণন অক্সিজেন পরমাণু আছে কয়টা 4টা। এগুলো তোমরা যে অক্সিজেনের ভর 16 সালফারের ভর 32 আমি বলে দিলাম, এগুলো তোমরা যদি না বুঝো তাহলে অবশ্যই আমার ওই পূর্বের 6 নম্বর অধ্যায়ের ক্লাসটাকে করে নিবে পারমাণবিক ভরের উপরে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে আমরা পাচ্ছি তাহলে 2 যোগ এটাই আমরা গুণ করলে পাচ্ছি 32ই পাবো। এরপরে দেখো আমরা এখানে 16 গুণ করে দিচ্ছি একবারে, যে 16 গুণন কত 4, অর্থাৎ আমাদের এখানে মান হচ্ছে 464। এখন এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 32 যোগ তার সঙ্গে 2, অর্থাৎ আমাদের মান পাচ্ছি হলো 98, অর্থাৎ এর সঙ্গে আমরা মান পাচ্ছি কত বন্ধুরা 98 বা 98। এটাই হচ্ছে
সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর। এভাবে তোমরা কিছু নির্ণয় করবে। আমি আরও একটা নির্ণয় করে দেখাচ্ছি, সেটা হচ্ছে H2O। ধরো পানির ক্ষেত্রে হাইড্রোজেনের 1 গুণন এখানে হাইড্রোজেন আছে 2টা, আমি একবারে লিখলাম 2 যোগ অক্সিজেনের ভর হচ্ছে কত 16 গুণন 1, অক্সিজেন আছে যেহেতু একটা, গুণ করে লাভ নেই, আমরা ওই 16ই পেয়ে যাব। আমাদের টোটাল যোগফল কত আসতেছে 18, তার মানে পানির আপেক্ষিক ভর হচ্ছে কত 18। এই ব্যাপারটা তোমরা খুব সহজে বের করতে পারবে। তো আমি তোমাদের কিছু যৌগ দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো বাড়ির কাজ করে নিবে এবং অবশ্যই কে কে করবে আমাকে কমেন্টসে জানিও। তো বন্ধুরা আমরা ধরো লিখে দিচ্ছি এখানে HNO3 এর নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এর সঙ্গে আমরা ধরো আরো দিচ্ছি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ধরো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আসলে চুনাপাথর বলা হয়। এরপরে ধরো আমি দিচ্ছি হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH ব্র্যাকেটের মাঝে 2, এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন করে সেটাকে আবার 2 দ্বারা গুণ করবে ব্র্যাকেটের মাঝে যেহেতু আছে। এভাবে তোমরা আরো কিছু নির্ণয় করবে। ধরো আমরা নির্ণয় করতে দিলাম হচ্ছে NaOH সোডিয়াম হাইড্রক্সাইড বা কৌষ্টিক সোডা। এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড একে বলা হয় চুনের পানি। তারপরে ধরে নিলাম চুন দেই, চুন যে চুন তোমরা পানির সঙ্গে খেয়ে থাকো, যে ক্যালসিয়াম অক্সাইড। এই মানগুলোকে তোমরা আসলে করবা, আণবিক ভর বের করবা, এদের আপেক্ষিক আণবিক ভরটা বের করবা। তো বন্ধুরা তোমাদের কাছে এই ক্লাসটি ভালো লাগলো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আমি বলবো আমার বিশ্বাস তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এই ক্লাসে যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।